ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের উপরে যে সাজেশন দেওয়া শুরু করেছিলাম সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশনের জন্য, আজকে তার অন্তিম পর্ব। আজ আমি ভারতের জলবায়ু ও মাটি এর উপরে একটি সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর রেখেছি আমার এই ভিডিওর মাধ্যমে। প্রথম প্রশ্ন, ভারতে কি ধরনের জলবায়ু দেখা যায়? ভারতে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখা যায়। দিল্লি, চণ্ডীগড়ের জলবায়ু কেমন এবং কেন? কোনো জলভাগ না থাকায় সেইখানে চরম ভাবাপন্ন আবহাওয়া দেখতে পাওয়া যায়, অর্থাৎ শীতকালে খুব বেশি শীত এবং গরমকালে খুব বেশি গরম দেখা যায়। সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত হলেও কোদাইকানাল বা উটিতে সারা বছরে ঠান্ডা থাকে কেন? দেখো, উটি পাহাড়ের উপরে অবস্থান করছে। আমরা জানি পাহাড় পর্বতের উপর অবস্থান করলে তার উচ্চতা বেশি হয়, আর প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকে। উটি যেহেতু সমতল ভাগের চেয়ে অনেকটা উঁচুতে অবস্থান করছে, তাই উটিতে ঠান্ডা বেশি। ঠিক যেমন আমাদের এখানে দার্জিলিং এ ঠান্ডা থাকে, অথচ দেখো পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোতে ঠান্ডা থাকে না। অত কেন? দার্জিলিং এর পাশে শিলিগুড়ি আছে, সেখানে ঠান্ডা নেই, অর্থাৎ পার্বত্য অঞ্চল হওয়ায় এখানে ঠান্ডাটা বেশি থাকে। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি? পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো মেঘালয়ের মৌসিনরাম। এবং বৃষ্টিপাতের পরিমাণ কত? 1187 সেন্টিমিটার। এখানটা লিখে দিচ্ছি, 1187 সেন্টিমিটার। ভারতের একটি বৃষ্টি বিরল স্থানের নাম বলো। রাজস্থানের মরু অঞ্চল। রাজস্থানে বৃষ্টিপাতের পরিমাণ কত বছরে? 25 থেকে 30 সেন্টিমিটারের কাছাকাছি হবে। এবারে মাঝে কোনো বছর হয়তো একটু বেশি বৃষ্টি হয়ে গেল। ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? ভারতের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়েছে, ফলে অঞ্চলটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। আবার ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর একটা বিরাট প্রভাব আছে। ভারতের বৃষ্টিপাত নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ুর দ্বারা, তাই ভারতকে বলা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। কাল বৈশাখী কোথায় কখন দেখা যায়? পশ্চিমবঙ্গে কাল বৈশাখী দেখা যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দুপুরের পর হঠাৎ মেঘ করে ঝড়, বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়, এটাই হলো কাল বৈশাখী। লু কি? আমাদের এখানে কাল বৈশাখী হচ্ছে গ্রীষ্মকালে, কিন্তু উত্তর ভারতে দিল্লি, হরিয়ানা, রাজস্থান এইসব জায়গাতে লু প্রবাহিত হয়। জলীয় বাষ্পহীন শুষ্ক উষ্ণ বায়ু দুপুরের পর থেকে, দুপুর বলা যাবে না, ঠিক একদম 10টা 11টা থেকে শুরু হয়, এবং এই লুয়ের প্রভাবে প্রচুর লোক মারাও যায়। উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, হরিয়ানা এই সমস্ত জায়গাগুলোতে। আঁধি কি? গ্রীষ্মকালে যখন উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে লু প্রবাহিত হয়, তখন পশ্চিম ভারতে ধূলিঝড়, ধুলা মিশ্রিত ঝড় প্রবাহিত হয়। যেমন গুজরাট, এই ধূলিঝড়টা খুব দেখতে পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে আঁধি। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
তারপর ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে গিয়ে যখন পর্বত পেরিয়ে পর্বতের অনুবাদ ঢালে যায়, তখন জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে যায়। ফলে সেইখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রতিবাদ ঢালের তুলনায় অনেকটা কম হয়। তাই এই অঞ্চলটাকে বলা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। একটা বৃষ্টির ছায়া অঞ্চল কি? শিলং। শিলংয়ের কাছেই মেঘালয়ের মৌসিনরাম। বছরে 1187 সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু শিলংয়ে বৃষ্টিপাতের পরিমাণ 250 সেন্টিমিটারের কাছাকাছি, কম বেশি 250 সেন্টিমিটার। তাহলে বুঝতেই পারছ যে পর্বতের প্রতিবাদ ঢালে অবস্থান করায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি হচ্ছে, আর অনুমানের পশ্চাৎ অনুবাদ ঢালে অবস্থান করায় শিলংয়ে বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে। এটি হলো বৃষ্টির ছায়া অঞ্চল। ভারতে মৌসুমী বায়ুর প্রভাব কতটা আছে? ভারতে জলবায়ু মৌসুমী বায়ুর দ্বারাই নিয়ন্ত্রিত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যদি ঠিক টাইমে আসে, তাহলে ভারতবর্ষে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং বর্ষার জলে যে সমস্ত জমিগুলো চাষবাস হয় সেগুলো খুব ভালো করে চাষবাস হতে পারে। আবার ওই বায়ু যখন ফিরে যায়, তখন তার নাম হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু। যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসছে, তখন আরব সাগর, ভারত মহাসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসছে, প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আবার যখন ফিরে যাচ্ছে, তখন বঙ্গোপসাগরের উপর দিয়ে যাচ্ছে, ফলে সেখান থেকেও জলীয় বাষ্প নিয়ে যায়, গিয়ে সব জায়গার উপর দিয়ে, ভারতের সমস্ত জায়গার উপর দিয়ে যাচ্ছে না, করমণ্ডল উপকূলের উপর দিয়ে যাওয়ার সময় করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় শীতকালে। সুতরাং ভারতে জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অনেক বেশি। মাটি কি? মাটি হলো ভূপৃষ্ঠের উপরের স্থলের নরম শিলা। মাটিও একটা শিলা, কিন্তু নরম শিলা, যেখানে উদ্ভিদ গাছপালা জন্মায়, আমরা বসবাস করি, হাঁটা চলাফেরা করি, কৃষিকার্য সম্পন্ন করি, এগুলোই হলো মাটি। কোন মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি? কালো মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি থাকে। এই মাটিতে কিসের চাষ ভালো হয়? এই মাটিতে আখ, তুলো, চীনাবাদাম এইসবের চাষ খুব ভালো হয়। কোথায় এই মাটি দেখা যায়? গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের অধিকাংশ স্থানে কালো মাটি দেখা যায়। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের কিছু অংশেও এই মাটি দেখতে পাওয়া যায়। খাদার ও ভাঙার কি? খাদার ও ভাঙার কি? খাদার হলো নদীর সম্মুখ ভাগে উর্বর নবীন পলিমাটি, আর ভাঙার হলো নদীর পশ্চাৎ ভাগে অনুর্বর প্রাচীন পলিমাটি। তার মানে খাদারে চাষবাস ভালো হয়, ভাঙারে চাষবাস ভালো হয় না। ল্যাটেরাইট মাটির রং লাল হয় কেন? ল্যাটেরাইট মাটিতে লৌহ অক্সাইড মিশ্রিত থাকে, তাই ল্যাটেরাইট মাটির রং লাল হয়। পার্বত্য অঞ্চলের মাটিতে কিসের চাষ হয়? পার্বত্য অঞ্চলের মাটিতে চায়ের চাষ হয়। তোমরা দার্জিলিং গেলেই দেখতে পাবে সেখানে প্রচুর চা বাগান আছে। দার্জিলিং পার্বত্য অঞ্চল, তাহলে
চায়ের চাষ হয়। দার্জিলিংয়ে কমলা লেবু বিখ্যাত, তাই ফলের চাষ হয়, কমলা লেবু চাষ হয়। আবার কর্ণাটকে কফির চাষ হচ্ছে। আবার কেরালায় বিভিন্ন মশলার চাষ হয়। তাই পার্বত্য অঞ্চলে কফি, চা, মশলা, কমলা লেবু এইসবের চাষ হয়। মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করা যায়? মৃত্তিকা সংরক্ষণ বিভিন্নভাবে করা যায়। প্রথম কথা, গাছ বেশি করে লাগাতে হবে। ছোট ছোট গাছও বেশি করে লাগাতে হবে। বড় গাছ কাটা চলবে না। কোনো জায়গায় খনন কার্য করলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটি ভরাট করতে হবে। গভীর খনন কার্য করা চলবে না। কোনো জায়গায় কোনো নির্মাণ হলে সেই জায়গার মাটি খোঁড়াখুড়ি হলে সেই মাটিটা তৎক্ষণাৎ ভরাট করে দিতে হবে। গোচরণ ভূমি নিয়ন্ত্রণ করতে হবে, কারণ গরুর পায়ের যে খুর আছে সেই খুরের মাটির উপরের অংশকে আলগা করে দেয়, ফলে বৃষ্টি হলে সেগুলো ধুয়ে চলে যায়। সেগুলো যাতে না ধুয়ে যায় তার ব্যবস্থা করতে হবে। ঢালু অঞ্চলে মাঝে মাঝে আল দিতে হবে, যাতে করে বৃষ্টির জলের সঙ্গে সেখানকার মাটি ধুয়ে নিচে নেমে চলে যেতে না পারে। এইভাবে আমরা আমাদের প্রাত্যহিক জীবনের কাজকর্মগুলো যদি নিয়ন্ত্রিত করি, একটু চিন্তা করে করি, তাহলেই মৃত্তিকা ক্ষয় রোধ করা সম্ভব। মরু অঞ্চলের মাটি কি কেমন? মরু অঞ্চলের মাটি কি? বালুময়, বালি মাটি। এই মাটি দানাগুলি মোটা থাকে, জল ধারণ ক্ষমতা একদমই থাকে না, আর এই মাটি চাষবাসের পক্ষে অনুর্বর। করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষা হয় কেন? করমণ্ডল উপকূলে বছরে জুন জুলাই মাসে একবার বর্ষাকাল হয়। তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। আবার ওই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ফিরে যায়, অর্থাৎ শীতকালে, তখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু নাম হয়। আর এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে ফিরে যাওয়ার সময় জলীয় বাষ্প দ্বারা সমৃদ্ধ হয়। ফলে ওই জলীয় বাষ্প মিশ্রিত উত্তর পূর্ব মৌসুমী বায়ু করমণ্ডল উপকূলের উপর দিয়ে যাওয়ার সময় শীতকালে আবার প্রবল বর্ষণের সৃষ্টি করে। ফলে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যে সাজেশন দেওয়ার কাজ শুরু করেছিলাম ভূগোল বইয়ের, সেটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা এই ভূগোলের সাজেশনটি, যেগুলো আমি পরপর কয়েকটা সিরিজ ধরে দিলাম, সেগুলো খুব সুন্দরভাবে তৈরি করো। তাহলে সেকেন্ড টার্মের পরীক্ষায় তোমাদের আর কোনো টেনশন থাকবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।